দর্শক স্বাগত সংবাদ যুগে দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। দর্শক আজ আমাদের সাথে আছেন আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুশতাক হোসেন এবং একই সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং ধন্যবাদ সময় দিয়েছেন সংবাদ যুগে আমাদেরকে। ডক্টর মুশতাক হোসেন, আপনার কাছে প্রথমে আসি। যেভাবে শিশু মারা যাওয়ার খবর আসলে আমরা প্রতিদিনই দিচ্ছি, আজকেও 11 জন শিশু মারা গেছে। আপনার কাছে কি মনে হয় যে এটি হামের যে আক্রমণের সংখ্যা সেটি কোন পর্যায়ে আছে? এটা আমরা মহামারী বলবো কিনা, নাকি আমরা আরও কিছুদিন অপেক্ষা করব যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে কিনা তার জন্য? জি, নিশ্চিতভাবেই হামের বর্তমান যে পরিস্থিতি, এটা মহামারী সারা দেশে ছড়িয়ে পড়েছে। যদি দুই এক জায়গায় থাকতো আমরা এটাকে প্রাদুর্ভাব বলতে পারতাম বা ইংরেজিতে আউটব্রেক বলতে পারতাম, কিন্তু মহামারী কথাটার প্রতি আমাদের একটা স্পর্শকাতরতা আছে। যারা রোগী মানুষ, যারা ডাক্তার নন, তারা মনে করেন মহামারী মানে লাশের সারি। হ্যাঁ, ব্রিটিশ আমলে এইভাবে মহামারীতে অনেক ডায়রিয়াতে, কলেরাতে মারা গিয়েছে। কাজে মানুষের মধ্যে একটা আতঙ্ক আসে। আর যারা দায়িত্বে থাকেন সরকারের, তারা মনে করেন মহামারী বললেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং বিশেষ করে রাজনৈতিক সরকারের ক্ষেত্রে তারা মনে করেন তাদের বিরোধীরা তাদেরকে ব্যর্থ বলে পদত্যাগ দাবি করবে। কিন্তু এই ধরনের স্পর্শকাতরতা তো আমাদেরকে উতরাতে হবে। দেখুন, এখন ঘূর্ণিঝড়ে 10 নম্বর সিগন্যাল হলে কেউ আতঙ্কিত হয় না, তারা প্রস্তুতি গ্রহণ করে। কাজেই জনস্বাস্থ্য দুর্যোগ যদি একটা রোগ অস্বাভাবিক হারে বেড়ে যায়, টাইম, প্লেস, পার্সনের পার্সপেক্টিভে, অর্থাৎ যেই সময় হওয়ার কথা না সেই সময় যদি বেশি হয়, যাদের মধ্যে হওয়ার কথা না তাহলে যদি বেশি হয়, এবং যেই জায়গায় হওয়ার কথা না সেটা যদি বেশি হয়, বেশি হওয়ার কিন্তু একটা ক্যালকুলেশন বা আছে, মাপ আছে, সংখ্যাতাত্ত্বিক বা স্ট্যাটিস্টিক্যাল মাপ আছে। এগুলো আমরা যারা রোগতত্ত্ব বা এপিডেমিওলজি নিয়ে কাজ করি আমরা এটা বলি সবসময়। কিন্তু এটা যদি আপনি মহামারী আকারে সরকার যদি জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি হিসেবে স্বীকৃতি না দেন, তাহলে কিন্তু সমগ্র সরকার, সমগ্র জনগণকে একসাথে কাজ করার ক্ষেত্রে কিন্তু ঘাটতি থেকে যায়। যদিও আমাদের দেশে বাজেট বরাদ্দ বা জনবল বরাদ্দ এগুলো করতে কোনো জরুরি ক্ষমতার প্রয়োজন হয় না। আমাদের দেশের প্রধানমন্ত্রী এতই শক্তিশালী, তিনি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারেন। এটা তো নিয়ম হওয়ার কথা না। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশেও কিন্তু স্বাস্থ্য দুর্যোগকে মহামারী ঘোষণা করে, তারা প্রায় ঘোষণা করে এটা, কারণ জরুরিভাবে তহবিল বরাদ্দ করার জন্য দরকার হয়। এই তহবিল বরাদ্দর ঝামেলা থেকে কিন্তু অন্তর্বর্তী সরকার তারা টিকা কিনতে পারেনি। অর্থ মন্ত্রণালয় তার আপত্তি করেছিল, রেভিনিউ টাকা এভাবে খরচ করা যায় না। কিন্তু এখন যখন মহামারী পর্যায়ে হয়ে গেছে, সরকার বলুক বা না বলুক, এবারে কোনো অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে কথার ধারে কাছেই যায়নি। সঙ্গে সঙ্গে টাকা তারা বরাদ্দ অনুমোদন করেছে। এটা আমরা চাচ্ছি যে জরুরি পরিস্থিতিতে লেখা থাকবে কোন মন্ত্রণালয় কি কাজ করবে, কোন ডেস্কে কি হবে, তারা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে তারা কাজে ঝাঁপিয়ে পড়বে। যেভাবে ঘূর্ণিঝড়ের সিগন্যাল যখন হয় তখন রেড ক্রিসেন্টকে সরকারের পক্ষ থেকে অনুরোধ করতে হয় না, রেড ক্রিসেন্টের হাজার হাজার ভলান্টিয়ার তৈরি হয়ে যায়, অন্য অন্য মন্ত্রণালয় তৈরি হয়, স্পিড বোট তৈরি হয়। এইভাবে কিন্তু আগে থেকে আপনি যেভাবে উদাহরণটি বলছেন সেখানে আমরা সবসময় শুনছি যে আমাদের স্বাস্থ্যকর্মীর সংখ্যা আসলে অনেক কম, যার জন্য বিশেষ করে গ্রামাঞ্চলে আরও কম। সেই হিসেব করে এই যেরকম আপনি প্রাকৃতিক দুর্যোগের একটি উদাহরণ দিয়ে বলছিলেন যে 10 নম্বর সিগন্যাল হলে আসলে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকেন সরকারের পাশাপাশি বেসরকারি বা এরকম সংস্থাগুলো, তারা আসলে একই সাথে কাজ করা শুরু করে। কিন্তু এই জায়গায় আমরা সেভাবে লোকবল তৈরি করতে কেন পারিনি? কারণ প্রতি বছর তো আমরা দেখি অনেক পরীক্ষা দিয়ে নানা ধরনের এই মেডিকেলের নানা ধরনের টার্মের উপর দিয়ে অনেকে পাশ করে বের হচ্ছেন। তাহলে এই সংখ্যক মানুষগুলো আসলে দিন শেষে কোথায় কাজ করছেন? কেন আমরা এরকম একটা সময়ে তাদেরকে পাই না? এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে নেব। আমাদের সাথে আরেকজন অতিথি যেহেতু আছেন, তার কাছে একটু আসতেই চাই, ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান। সেটি হচ্ছে যেহেতু হাসপাতালে এখন আমরা সংবাদে বলছিলাম 251 জন শিশু মারা গেছে এবং হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। আপনি হয়তো এই সংখ্যাটি আরো ভালো বলতে পারবেন। রোগী সামলানোর মতো ব্যবস্থাপনা আপনার দৃষ্টিতে, এই যে গত কয়েকদিন গেল আমরা তো সংখ্যার পাশাপাশি এই কথাগুলো বারবার বলছি যে হাসপাতাল চিকিৎসা দিতে পারছে কিনা ঠিক মতো, পর্যাপ্ত সেখানে ওষুধ থেকে শুরু করে টিকার যে বিষয়টি সেটি আছে কিনা,
সেই খবরটা আসলে আপনার কাছ থেকে আমরা জানতে চাই। এবং একই সাথে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে করোনার সময় আমরা নানা ধরনের সতর্কতা বা সচেতনতামূলক অবস্থানে নিজেদেরকে থাকতে দেখেছি, অর্থাৎ দূরত্ব বজায় রাখা, নিজেদেরকে হাত ধোয়া থেকে শুরু করে, এবং এক ধরনের আমরা দেখেছি মাস্ক থেকে নানা ধরনের শিল্ড আমরা ব্যবহার করেছি। এ ধরনের যেহেতু হামও ছোঁয়াচে বলা হচ্ছে, সেখানে এই ধরনের কোনো ধরনের ব্যবস্থাপনা আসলে নেওয়া উচিত কিনা? দেখুন, আমি প্রথম থেকে আমি একজন চিকিৎসক, আমি বড়দের চিকিৎসা করি। তবে যেহেতু ঢাকা মেডিকেল কলেজের মতো একজন টারশিয়ারি কেয়ার হসপিটাল আমি পরিস্থিতি, স্বাস্থ্য পরিস্থিতি আমরা খবর রাখতে চাই। তো প্রথম কথা আমরা বলতে চাই যে হাম যে রোগটা হচ্ছে, এটা প্রিডমিনেন্টলি কাদের হচ্ছে, খুব শিশু এবং যাদের বয়স আমরা দেখেছি 9 মাসের নিচে। তো আমরা বলেছি এই রোগটা হাইলি কন্টাজিয়াস, মানে আপনি স্পর্শ করলেই ছড়িয়ে পড়ে, এবং একটা ড্রপলেটস, রোগীর একটা কাশি বা বাতাসে এটা ছড়াচ্ছে এবং সেখান থেকে আরেকটা বাচ্চা আক্রান্ত হচ্ছে। এখন এই বাচ্চাকে আমরা যদি ইনফেকশন বা প্রিভেনশন এবং কন্ট্রোলের কথা বলতে চাই, তাহলে প্রথম যে কথাটা আমাকে বলতে হয় যে এই যাদের যে বাচ্চার হাম হয়েছে, সে যতদিন ধরে ইনফেকশন থাকবে, অথবা যে বাচ্চা আজকে এক্সপোজার হলো, তাকে 10টা দিন আমাকে আলাদা করে রাখতে হবে। আমার পক্ষে কি আলাদা করে রাখা সম্ভব কিনা? তাহলে আমরা যদি বাচ্চাদের ক্ষেত্রে চিন্তা করি, ছোট একটা মানুষ যে কন্টিনিউয়াস এক্সপোজার হচ্ছে অন দ্য এনভায়রনমেন্টে, যেখানে ঘুরছে এবং এত জনবসতিপূর্ণ একটা জায়গা বাংলাদেশ, আসলে আলাদা করে আমরা পারবো কিনা, যেটা কোভিড এর ক্ষেত্রে আমরা করতে পেরেছিলাম, কারণ কোভিড এর সবাই এফেক্টেড হচ্ছিল, কাজেই কোভিড এর ক্ষেত্রে সেটা অনেক বেশি ফিজিবল ছিল। দেন হামের ক্ষেত্রে এই একটা জায়গা প্রশ্ন থেকেই যায়। দ্বিতীয় যে জায়গাটা আমরা বলতে চাই যে আমরা কি সব বাচ্চাকে ভর্তি করবো কিনা, না, আমরা তো হাম তো হবেই বাচ্চাদের, কিন্তু কথা বলেছে এই বাচ্চা যারা অনেক বেশি জ্বর আসছে, কাশি হচ্ছে, করাজা হচ্ছে, বাচ্চাদের যে বাচ্চাগুলোর বাচ্চাদের জ্ঞানের কিছুটা ঘাটতি দেখা দিচ্ছে, এই বাচ্চাগুলোকে কিন্তু আমরা হাসপাতালে ভর্তি করছি। তাহলে হাসপাতালে ভর্তি তাদের মধ্যে আমরা হাম কিন্তু আরো বেশি পরিমাণে কমিউনিটিতে হচ্ছে, এবং সবার যে এক্সপোজার হলো যে সবার যে হাম হবে তাও না। তাহলে একটা আছে যে আমরা যে বাচ্চাগুলো এক্সপোজ বা যে এই সময় আমরা কত তাড়াতাড়ি আমরা ভ্যাকসিনেট করতে পারছি, আমরা যে একটা এক্সপোজার 2 থেকে 3 দিনের মধ্যে ভ্যাকসিনেট করা যায়, তাহলে আমরা যদি ওই সময়ের মধ্যে বাচ্চাগুলোকে ভ্যাকসিনেট করে ফেলি, তাহলে কিন্তু আমরা হামে প্রকোপটাকে কমিয়ে ফেলতে পারি। হয়তো সেই ঘটনাগুলোই ঘটে। আমরা দেখছি যে হাম কিন্তু এখন ঢাকা থেকে এখন চট্টগ্রামের দিকে রওনা করেছে, যেখানে বেশি হচ্ছে, অন্য জায়গাগুলো হচ্ছে, ঢাকা কিন্তু আমরা অনেকখানি কমিয়ে ফ্যাটালিটি আমরা কমাচ্ছি। তাহলে আমাদের যে করণীয়, যে আমরা যদি এখন প্রপারলি সমস্ত বাচ্চাকে ইমিউনাইজ করতে পারি, যাদের প্রয়োজন, যে বয়সটা আমরা সরকার ডিক্লেয়ার করেছে এবং যেখানে ইনসিডেন্স সবচেয়ে বেশি হচ্ছে, সেই গ্রুপকে ইমিউনাইজ করে ফেলতে পারি উইথ দা যে ভ্যাকসিন আমরা করছি, তাহলে আমরা আশা করছি যে প্রকোপটা আমরা কমিয়ে আনতে পারবো। তো এইখানে এপিডেমিওলজি যথার্থই বলেছেন, আমরা কেন ঝাঁপিয়ে পড়ছি না, আমরা অবশ্যই ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদের সব ঝাঁপিয়ে পড়তে হবে, এবং ঝাঁপিয়ে পড়লে আমরা এই হামের যে এখন যে প্রকোপ, এটা থেকে আমরা আমাদের টিকা দেওয়া হচ্ছে, টিকা কার্যক্রম চলছে আমরা জানি। আপনার কাছ থেকে একটু জানতেই চাই যে টিকার এই কার্যক্রমের মধ্যে সামনের দিনগুলোতে আপনি কোনো সংকট দেখেন কিনা, নতুন করে টিকা আসবার এবং টিকা কার্যক্রমটি পরিচালনা করবার ক্ষেত্রে? যদিও এখন পর্যন্ত 2 কোটি শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা আছে সরকারের, সেই অনুযায়ী কাজ হচ্ছে, কিন্তু সামনের দিনগুলোতে সেটি পর্যাপ্ত থাকবে কিনা, কারণ এটি নিয়ে এক ধরনের বিভিন্ন গণমাধ্যম বলছেন যে পর্যাপ্ত টিকা এখন আসলে যা ছিল মজুদ সেটি আস্তে আস্তে কমে আসতেছে। আমি যতটুকু জানতে পেরেছি, আমরা এই শহরটা কাটিয়ে উঠে সমস্ত বাচ্চাকে আমরা টিকা দিতে পারবো, আমরা আশা করছি আর কি। আর আরেকটা হচ্ছে যে স্যার খুব ভালো বলেছেন যে টাইম প্লেস পারসন, যে সময় হওয়া কথা
এটা হয় সাধারণত শেষের দিকে, অথবা এটা স্প্রিং এর একটা বসন্তের একটা রোগ। কিন্তু আমরা বসন্তের শেষের দিকে একদম চরম গ্রীষ্মে যখন আমরা মানে আমরা গরমে মরছি তখনই কিন্তু এটা দেখা দিল। তার মানে এটা শুরুটা এটা এটা ঠিক ঠিক যে সময় হওয়ার কথা সে সময় হয়নি। কাজেই আমরা কিন্তু কিছুটা মানে সিজনাল ক্রাইসিসে কিন্তু আমরা পড়ে গেছি। সো আমরা একটা হচ্ছে যে এইজ এর মধ্যে পড়েছি, আমরা ক্রাইসিসে পড়েছি, একটা একটা সারা বিশ্বের পরিস্থিতি ঠিক আমাদের সবার পক্ষে না, এরকম একটা জায়গার মধ্যে আমরা বিভিন্ন ক্রাইসিসের মধ্যে আমরা পড়েছি। কিন্তু আমার মনে হয় যে আমরা কিন্তু ক্রাইসিসের মধ্যে পড়লো প্রতিবারই দেখেছি কোভিড এর মতো, এবং আমরা এই ক্রাইসিস থেকে আমরা কি সামনে মুক্তি পাবো? ডক্টর মুশতাক হোসেন, আপনার কাছে জানতেই চাই। না, নিশ্চয়ই টিকা দেওয়ার পরে একটা বাচ্চা তার মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে 3 থেকে 4 সপ্তাহ লাগে। 5ই অক্টোবর যদিও সবাইকে টিকা দেওয়া যায়নি, শুরু করা হয়েছে 5ই এপ্রিল যে শিশুটি টিকা পেয়েছে তার পরিপূর্ণভাবে সে প্রতিরোধ ক্ষমতা অর্জন করবে 5ই মে। তো এখন এভাবে যদি, এবং আরেকটা হচ্ছে যে যেই জায়গায় আমরা প্রথমে আউটব্রেক দেখেছি ছোট ছোট পয়েন্টে, আগে ফুলকি দিয়ে এই মহামারীটা শুরুর আগে ক্লাস্টার বলি আমরা, গুচ্ছ ছড়িয়েছে, সেই ক্লাস্টারগুলোতে যদি আমরা 95% বাচ্চাকে টিকার আওতায় আনতে পারি তাহলে সেখানেও কিন্তু আপনার ভাবটা ছড়াবে না। কাজে আমরা বলি যে টিকা শুরু করার 1 থেকে 1.5 মাসের মধ্যে রোগীর সংখ্যা কমে আসবে, নিয়ন্ত্রণ হবে। আর রোগীর সংখ্যা যতদিন বাড়তি থাকবে, এই রোগীর মধ্যে যারা দরিদ্র পরিবারের শিশু, যাদের শরীরে ভিটামিন এ নেই, তাদের খাবারের মধ্যে ভিটামিন এ নেই, তারা ক্যাপসুলও পায়নি। যেভাবে এই টিকা সংকট হয়েছে, ভিটামিন এ ক্যাপসুলও সংকট হয়েছে। ফলে তারা, এদের মধ্যে যারা এই যে 1 মাস ধরে যারা সংক্রমিত হবে, তাদের মধ্যে একটা অংশ, উল্লেখযোগ্য অংশ খারাপ রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হবে বা হাসপাতালের বাইরে থাকবে। তাদের সেরে ওঠা বা সেরে না ওঠা, এটা দেখতে আরো 1 মাস লাগবে। তাহলে এই মৃত্যুর যে দুঃখজনক মিছিলটা আমরা দেখতে হবে আগামী জুন মাসের 1লা সপ্তাহ পর্যন্ত। হ্যাঁ, এটা দ্রুত কমানো যায়, কিন্তু সেই ম্যাজিক তো আমাদের হাতে আছে কিনা আমি জানি না, সরকারের দায়িত্বে যারা আছেন বলতে পারবেন। যদি আমরা প্রত্যেকটা জেলা সদর হাসপাতালে বা বড় বড় শহরে প্রাইমারি হেলথ কেয়ারে সমস্ত দরিদ্র পরিবারের শিশুদেরকে দেখে তাদেরকে আমরা হাসপাতালে ভর্তি করি, জ্বর হলেই ভর্তি করব উপজেলা হাসপাতালে, তাহলে কারণ হামের লক্ষণ দেখা দেওয়ার 4 দিন আগের থেকে হাম ছড়ায়, কাজে জ্বর দেখেই ভর্তি করে, যখন হাম হবে না তখন তাকে অন্য চিকিৎসা দেন, তাহলে হামটা ছড়াবে না। আর আরেকটা কাজ হবে যে এদের মধ্যে কোনো ক্রিটিক্যাল রোগী খুব কম তৈরি হবে, কারণ ভর্তি করার পরপরই হাসপাতাল এখন ভিটামিন এ খাইয়ে দিচ্ছে। কাজে দরিদ্র পরিবারের শিশু যাদের ভিটামিন এ নেই, যাদের হাম হলে তারা অসুস্থ পড়ে যাচ্ছে। আমরা একটা সময় দেখেছিলাম ভিটামিন এরও একটা ক্যাম্পেইন চলতো। আপনি কি মনে করেন এই যে হামের টিকার পাশাপাশি সেই ভিটামিন এরও আসলে ক্যাম্পেইন বা সেই ভিটামিনটাও খাওয়ানো দরকার? হ্যাঁ, এখন হাসপাতালে যে বাচ্চারা ভর্তি হয়, ডক্টর হাফিজ না, যে বাচ্চাগুলো এখন টিকা কেন্দ্রে যাচ্ছে হয়তো টিকা দিতে, অথবা আলাদাভাবে যে ক্যাম্পেইন আমরা দেখতাম ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর যে একটা ক্যাম্পেইন হতো এবং বাচ্চাদের নিয়ে যাওয়া হতো, সেইটাও কি এখন একই সাথে চালু করা উচিত কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, নিশ্চয়ই। এখন যারা টিকা দিচ্ছে তাদেরও ভিটামিন এ দেওয়ার কথা, আর যারা ভর্তি হচ্ছে তাদেরকে অবশ্যই ভিটামিন এ দিতে হবে একটা চিকিৎসার অংশ হিসেবে, তাহলে তারা ক্রিটিক্যাল অবস্থায় যাবে না। আপনি আইসিইউর সংখ্যা হাজার বাড়িও কিন্তু শিশু মৃত্যু বন্ধ করতে পারবেন না, আপনাকে তার আগের ধাপে কাজগুলো করতে হবে। আইসিইউতে যেন রোগী আসতে না হয় সেই কাজটা প্রাইমারি হেলথ কেয়ারে করতে হবে, উপজেলায় করতে হবে, এবং ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। তারপরে কথা আছে, আপনি অক্সিজেন দিয়ে যেই সব নিউমোনিয়ার বাচ্চারা ক্রিটিক্যাল অবস্থায় আছে, খারাপ অবস্থায় আছে, তাদেরকে আপনি সারিয়ে তুলতে পারেন। আপনি কেন আইসিইউর জন্য অপেক্ষা করবেন? এই যে আইসিইউর কথা আপনি বলছিলেন, সেই জায়গায় আমরা এর আগে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে স্বাস্থ্যকর্মীর সংখ্যা নিয়ে যে জটিলতা আসলে বারবার আমরা প্রতি বছরই দেখি। হ্যাঁ, সেটাই বলছি। দেখুন, স্বাস্থ্যকর্মী বাংলাদেশের তুলনায় কম, আমি স্বীকার করি, কিন্তু আমরা যদি আগে থেকে পরিকল্পনা করি দুর্যোগ ব্যবস্থায়, আমি আবার উদাহরণ দিচ্ছি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তো কোনো বাটকর্মীই নেই। আমাদের স্বাস্থ্যের তো হাজার বাটকর্মী আছে, তারা কিভাবে করে? তারা দায়িত্ব বন্টন করেছে বেসরকারি খাতে, তারা রেড ক্রিসেন্ট কাজ করে, অন্যান্য এনজিওরা কাজ করে, স্থানীয় ভলান্টিয়াররা কাজ করে। আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু টিকার যে কর্মসূচি, মাঠে যারা কাজ করে 90% হচ্ছে তারা ভলান্টিয়ার, তারা কিন্তু স্থায়ী কর্মী না। কাজে তাদেরকে আপনি যদি আগে থেকে এই বিষয়ে একটা স্ট্যান্ডিং অর্ডার দিয়ে রাখেন, তারা বিনা পয়সায় কাজ করে দেবে, পয়সা পরে পাবে।
এখন তারা করছে, কিন্তু এখন মাঠ পর্যায়ে যায়নি, টিকা বাড়ি বাড়ি যখন যাবে দেখবে যে তারা বিনা পয়সাতেই কাজ করছে। অনেকের চাকরি গেছে, তাদেরকেও টাকা হচ্ছে, তারাও কিন্তু কাজ করছে। তাদের চাকরি হবে কিনা, বেতনের স্কেল বাড়বে কিনা, প্রাণী সম্পদ বিভাগে যারা টিকা দেয় তাদের বেতনের চেয়ে নিচে বেতন পায় আমাদের স্বাস্থ্যকর্মী যারা মানুষকে টিকা দেয়। কাজে এইগুলো সমাধান আপনার এখন সরকার করছে জরুরি ভিত্তিতে। এই জিনিসটাকে আমরা নিয়ম করতে চাচ্ছি, যখনই হাম কিংবা ডেঙ্গি কিংবা কোনো একটা রোগ মাত্রার বাইরে বেড়ে যাবে, তখন তারা যেন মন্ত্রণালয়ের অপেক্ষায় না থেকে, কোনো আদেশের অপেক্ষায় না থেকে তাদের জন্য টাকা বরাদ্দ হবে, তারা কাজ করবে। আমরা দুর্যোগটা মোকাবেলা করবো যেভাবে আজকে বন্যা এবং ঘূর্ণিঝড়কে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মোকাবেলা করে। আমাদের সামনে আসলে আমাদের সম্ভব। দুর্যোগ মোকাবেলা করার মতো উদাহরণ আছে, কিন্তু তারপরেও আমরা, আপনি যেভাবে বলছিলেন যে স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালগুলোকে তৈরি রাখা সারা বছর টিকা কর্মসূচির এবং কোন কোন টিকা কখন হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা বরাবরই আসলে একটু পিছিয়ে থাকতে দেখি। হাফিজুর রহমান, আপনার কাছে একেবারে ছোট করে প্রশ্ন, সেটা হচ্ছে আমার হাতে খুব সময় কম। আমরা বড়দেরও দেখছি হামে আক্রান্ত হয়ে ভর্তি হতে, অর্থাৎ বড়রাও তার মানে সংক্রমিত হচ্ছে এখন। আমরা কিন্তু বলছি যে হামের কিন্তু বাই-মোডাল একটা ডিজিজ, দুইটা মোডে হচ্ছে। একটা হচ্ছে আমরা আগে বলতাম 5 বছরের নিচে, একটা বলতাম 20 বছরের উপরে হতে পারে। কিন্তু এখন যেটা হয়েছে যে আমাদের যে বর্তমানে পুষ্টি বা আমরা যেটা বলি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যে তারতম্য হচ্ছে, এটা পরিবেশের বিপর্যয়ের কারণে হোক বা যে কোনো কারণে হচ্ছে, নিউট্রিশনের কারণে হোক, আমাদের এর কারণে দেখা যাচ্ছে আমরা অ্যাডাল্ট যাদেরকে আমরা পাচ্ছি, এদের একটা গ্রুপ আমাদের যেহেতু দেখার মতো উপায় নেই, কিন্তু একটা গ্রুপের হয়তো হামের যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেটার ইমিউনিটি কিন্তু সেটা যে রোগ প্রতিরোধ যেটা দেওয়ার কথা ছিল লাইফ লং, সেটা তাদের দেয়নি। অথবা আমি 2টা রোগী দেখেছি, আমি জানার চেষ্টা করেছিলাম যে সে কি টিকা পেয়েছে নাকি তার শিশু অবস্থায় হাম হয়েছিল কিনা, সেটারও কিন্তু তারা কোনো বলতে পারছে না। তো আমরা যদি এই যে গ্রুপটা যারা হয়তো হামের টিকা পায়নি, আমরা বারবার দেখেছি যে আমরা বলার চেষ্টা করছি 95% কাভারেজ দেওয়ার পরেও যে 5% থেকে যায়, আমরা যদি প্রতি বছর টিকা না দিয়ে যদি কাভার না দিতে পারি, যদি 3% 2 to 3% যদি কমে যায়, তাহলে কিন্তু হামের এপিডেমিক দেখা দেয়। হাম এরকমই একটা কন্টাজিয়াস ডিজিজ, একে সব সময় টিকা দিয়ে কন্ট্রোল রাখতে হয় এবং হুইচ ইজ সাপ্লিমেন্টেড বাই দ্য ভিটামিন আসলে এ। আবারও যেরকম করে প্রতি বছর ছিল সেটি আসলে করলে হয়তো বা সামনের বছরগুলোতে আমরা এভাবে শিশু মারা যাওয়ার হয়তো খবর আমাদেরকে দিতে হবে না। আলোচনা শেষ করতে হচ্ছে, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে যুক্ত হয়েছিলেন। নিশ্চয়ই আবারও কথা হবে। দর্শক, এই ছিল আজকের সংবাদ চোখে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় তার বিস্তারিত নিয়ে। থাকবেন একাত্তরের সাথে।